সন্ধ্যা নেমেছে এবং এই মুহূর্তে বইমেলাটাকে আমার কাছে একটা আকাশের মতো মনে হচ্ছে। কারণ সন্ধ্যা নামলেও যে স্টল এবং প্যাভিলিয়নগুলো এই বইমেলা প্রাঙ্গণে সেজে উঠেছে সেগুলো যেন তারার মতো চলছে। এবং এই মুহূর্তে আপনারা দেখছেন পাঠক সমাবেশ পাঠকের গল্প এবং আপনাদেরকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি। আমি নীল মাহবুব। জিনিয়া কবির সূচনা আমাদের সাথে আছে, তবে কিছুক্ষণ পর যুক্ত হবে। এবং এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি পাঠক সমাবেশ প্যাভিলিয়নের ঠিক বাইরে। এবং এইটি হচ্ছে পাঠক সমাবেশ প্যাভিলিয়ন। প্রতি বছর আসলে পাঠক সমাবেশ প্যাভিলিয়ন যেভাবে সেজে ওঠে, এবারও কিন্তু তার ব্যতিক্রম হয়নি। এবারও ঠিক একইভাবে পাঠক সমাবেশ প্যাভিলিয়ন সেজে উঠেছে এবং আমরা দেখতে পাচ্ছি যে পাঠক সমাবেশ প্যাভিলিয়নের সামনে আসলে যে বইগুলোর বেশ কিছু বইয়ের কিন্তু প্রচ্ছদ দেওয়া আছে। অর্থাৎ যে পাঠক এই পাঠক সমাবেশ প্যাভিলিয়নে ঢুকবার আগেই কিন্তু তারা পাঠক সমাবেশের অনেক বইয়ের গল্প সম্পর্কে জেনে যাবে। এবং আমরা দেখছি যে প্যাভিলিয়নগুলো কিন্তু হলুদ এবং সবুজ এই দুটো রঙের মিশেলে, সাথে সাদাও আছে। এবং পাঠক সমাবেশ প্যাভিলিয়নের ভেতরে যে ঢুকবে, সে ভেতরে ঢুকলেও কিন্তু চারপাশ দিয়ে পুরো বইমেলার চতুর্দিক, অর্থাৎ 360 ডিগ্রি আমরা আসলে যেটি বলি, পুরো বইমেলাটাকে দেখতে পারবে। কারণ কাঁচ দিয়ে ঘেরা একটি প্যাভিলিয়ন এটি। এবং আমরা যেটি দেখি যে এই বইমেলার সময় মাঝে মাঝে আসলে ঝড় হয়, বৃষ্টি হয়, এবং সেই জায়গা থেকে কিন্তু এই প্যাভিলিয়নটি সম্পূর্ণ নিরাপদ। অর্থাৎ পাঠক সমাবেশ প্যাভিলিয়ন তাদের বইগুলোর যত্ন কিন্তু ঠিক সেভাবে নেয়। তাদের প্রত্যেকটি বই যখন হাতে তুলে নেওয়া হয় এবং প্রত্যেকটি বইয়ের রঙিন মোলাটের ভেতরে যে সাদা পৃষ্ঠাগুলো, যেখানে অক্ষরের খেলা আছে, বর্ণমালার খেলা আছে, সেই পৃষ্ঠাগুলো যখন উল্টানো হয়, সত্যি কথা বলতে অসাধারণ একটা অনুভূতি। এবং এই যে প্যাভিলিয়নের ভিতর ঢোকার সাথে সাথে নতুন বইয়ের যে সুঘ্রাণ, সেই সুঘ্রাণ কিন্তু ধক করে এসে নাকে লাগে। এবং যখন নাকে লাগে তখন কিন্তু অদ্ভুত একটা ভালো লাগায় কিন্তু মনটা ভরে ওঠে। এবং এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে পাঠক সমাবেশ প্যাভিলিয়নের ভিতরে কিন্তু পাঠকের বেশ সমাগম আছে। পাঠক বই নেড়ে চেড়ে দেখছেন, বই পড়ে দেখছেন। এবং এই প্যাভিলিয়নের ভিতরে যারা বই কর্মী হিসাবে কাজ করছেন, তারাও কিন্তু শিক্ষার্থী এবং তারাও কিন্তু বইয়ের প্রতি ভালোবাসা থেকেই কিন্তু সেই কাজটি করছেন। এবং তারাও খুবই সানন্দে এবং আগ্রহ নিয়ে প্রত্যেকটা পাঠকের যে জানার আগ্রহগুলো, সেইগুলো কিন্তু তাদের সামনে তুলে ধরছেন। এবং এই মুহূর্তে দেখছি যে একজন বই মহাত্মা লালন ফকির একটি বই উল্টে পাল্টে দেখছেন। একটু আপনার সাথে কথা বলি। বইমেলা সবে শুরু হলো, আজকে দ্বিতীয় দিন। গতকাল কি আসা হয়েছিল? না, আজকে প্রথম এলাম। গতকাল ছুটির দিন ছিল, কিন্তু আজকে ব্যস্ততার দিনে এসেছেন। এবং এই যে পাঠক সমাবেশের বই সম্পর্কে বা বইগুলো যখন দেখেন, তাদের প্রচ্ছদ, তাদের বাইন্ডিংস, যারা বই প্রেমী তারা তো এই সব বিষয়ে আসলে লক্ষ্য রাখে। সেক্ষেত্রে পাঠক সমাবেশের বইগুলো কেমন লাগে? পাঠক সমাবেশ মানে সবসময় আমরা দেখেছি যে উৎকৃষ্ট মানের প্রকাশনা করে থাকে এবং আমাদের একটা আস্থা রয়েছে তাদের প্রতি। এবং তাদের প্রকাশনা, প্রচ্ছদ বা যে ধরনের বিষয়ে তারা মনোযোগী, সব কিছুই আমি মনে করি উৎকৃষ্ট মানের এবং পছন্দ করার মতো। এই জন্য পাঠক সমাবেশের প্রকাশনার প্রতি একটা বাড়তি আগ্রহ থাকে, এবারও আছে। আর এইবার পাঠক সমাবেশ প্যাভিলিয়নের ভিতরে ঢোকার পর বেশ কিছুক্ষণ হয়তো ঢুকেছেন, এবং দেখার পর কোন বইটির প্রতি আসলে বেশি নজর লেগেছে? দেখছি শাহজি লালন শাহের প্রতি আমার আগ্রহ আছে, তো ওনার বই দেখছি, অন্যান্য বইও দেখছি। ওইরকম নির্দিষ্ট করে বলার মতো কিছু না, এমনিতে দেখছি, অনেক বই দেখছি। ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ, ধন্যবাদ। আমরা আসলে শুনছিলাম এবং আমরা এই গল্পগুলো শুনতে শুনতেই আমরা চলে যেতে চাই সূচনার কাছে, যেখানে সূচনা সহ আরও বেশ কিছু লেখক আছেন যারা আড্ডাটা ভীষণ রকম পছন্দ করেন। আর সূচনা, আমরা বই নিয়ে কথা বলছিলাম, পাঠকের সাথে কথা বলছিলাম, এবং এই যে প্যাভিলিয়নটি, সেই প্যাভিলিয়ন নিয়েও আসলে আমরা কথা বলছিলাম। এবং আমাদের সাথে আমরা বলছিলাম যে একজন আড্ডাবাজ লেখক আছেন। সেই আড্ডাবাজ লেখক কি আছেন? আছেন, আমার সাথে আড্ডা দেওয়ার চেষ্টা করছিলেন, কিন্তু করতে জমাতে পারছিলেন না। আচ্ছা, আমাদের সাথে আছেন সক্রিত নোমান, যাকে আসলে সবাই চেনে, অনেক বেশি চেনে, আমাদের থেকেও বেশি চেনে। কারণ সক্রিত নোমান যেমন দুর্দান্ত লেখে, তেমনি দুর্দান্ত কিন্তু উপস্থাপনা করে, দুর্দান্ত টকশো করে। এবং আমরা আজকে অতিথি হিসেবে তাকে পেয়েছি, কিন্তু আমরা মাঝে মাঝে টিভি চ্যানেলে দেখি যে তার অতিথি হয়ে আসলে অনেকেই যায়। প্রথম প্রশ্নটা করতে চাই যে আসলে অতিথি হওয়াটা সহজ নাকি উপস্থাপনাটা সহজ, কোনটা? আমি চেষ্টা করছিলাম একটু আগে যে উপস্থাপকের সঙ্গে সহজ হওয়ার জন্য, একটু আড্ডা টাড্ডা দেওয়ার জন্য। আমাকে পাত্তা দেয় না এই সূচনা, বলেছে নীল মাহবুব আসা ছাড়া আমি আপনার সঙ্গে ঠিক জমিয়ে তুলতে পারবো না। তো আমি আপনার আসার প্রতীক্ষা করছিলাম। সন্দেহাতীতভাবেই উপস্থাপনাটা অনেক কঠিন, কারণ অতিথি হচ্ছে তার একটা প্রিপারেশন থাকে, সে কোন বিষয়ে কথা বলবে সেই বিষয়টা সে প্রস্তুতি নিয়ে আসে। তো উপস্থাপনাকে তাৎক্ষণিক লেখকের আই কন্ট্যাক্ট করে তার মনের ভাষা বুঝে
চোখের ভাষা বুঝে সামগ্রিক পরিস্থিতি বিবেচনা করে কিন্তু কথাবার্তা বলতে হয়। হুট করে টেলিভিশনে বা কোনো একটা মঞ্চে কথা বলে দেওয়া যায় না, সব কথা কিন্তু আমরা মিডিয়া বলতে পারি না, কোনো কথা এডিট করতে হয়। উপস্থাপক প্রতি মুহূর্তে তার কথাটাকে এডিট করেন, কিন্তু আমি মনে করি উপস্থাপনা সবচেয়ে একটা কঠিন কাজ। দ্বিতীয় প্রশ্ন যেটি আমি করতে চাই এই করার পিছনে একটা কারণ আছে, হোক সে উপস্থাপক হোক সে অতিথি, এই দুটো ক্ষেত্রের জন্যই বই কতটা জরুরি। বই ছাড়া তো আপনার মুখই ফুটবে না, কারণ হচ্ছে একটা কথা বলার জন্য কথা কোথা থেকে আসে? কথা জনমানুষের মুখ থেকে আসে একটা কথা, কিন্তু জনমানুষের মুখের যে কথা, সেই কথাটাকে কিন্তু আপনি প্রচার মাধ্যমে স্টাবলিশ করতে পারছেন না, প্রচার করতে পারছেন না। তো আপনাকে একটা প্রমিত ভাষা লাগবে, প্রমিত কথা দিয়েই আপনাকে সম্প্রচার করতে হবে, উপস্থাপনা করতে হবে। সেই কথাটা তৈরি হচ্ছে ভাষা থেকে, যে ভাষা আমাদের পূর্ব লেখকরা, পূর্বজনরা, পূর্বপুরুষরা বা পূর্ব নারীরা তৈরি করে গেছেন। সেই ভাষায় আমরা যখন পড়তে একটা জায়গায় ভাষার উপরে অধিক দক্ষতা তৈরি হয়, তখন কিন্তু আমরা ওই ভাষাটা ডেলিভার করতে পারি, ওই ভাষাটা আমরা বহিঃপ্রকাশ ঘটাতে পারি। কেউ কখনো বই পড়ে নাই, সে কিন্তু উপস্থাপনা করার সময় কিংবা উপস্থাপনা ছাড়া অতিথি হয়ে কথা বলার সময় কিন্তু সঠিক শব্দটা তার আসবে না, সে ভুলভাল শব্দ উচ্চারণ করে একটা তালগোল পাকিয়ে বলবে। আপনি তাকে বলবেন যে আপনার কি বই বেরোচ্ছে, খুব সাধারণ নর্মাল একটি প্রশ্ন আপনি করবেন, সে কিন্তু নার্ভাস হয়ে যাবে। কেন নার্ভাস হবে? সে আপনাকে ডেলিভারি দেওয়ার জন্য সঠিক শব্দটি, সঠিক বাক্যটি সে খুঁজে পাচ্ছে না, কারণ তার পঠন পাঠন নেই, সে বইয়ের সঙ্গে ছিল না, তার বই পাঠের কোনো অভিজ্ঞতা নাই। সুতরাং যার বই পাঠের অভিজ্ঞতা নাই, সে ঠিকমতো নিজেকে উপস্থাপন করতে পারে না, নিজের মনের কথাটা ঠিকমতো কোথাও বলতে পারে না। আপনি দেখবেন যে কোনো কোম্পানিতে যে এমপ্লয়ি সবচেয়ে ভালো কথা বলতে পারে, সে বই পড়ে, সেই বই পড়ে বলেই কাস্টমারকে খুব সহজে কনভিন্স করতে পারে, সহজে তার পণ্যের, তার প্রোডাক্টের গুণগান সে বর্ণনা করতে পারে, হ্যাঁ, পড়ার মধ্য দিয়ে। পাঠ ভিন্নভাবে হয়, কেউ বই পড়ে পাঠ গ্রহণ করে, কেউ দেখে পাঠ গ্রহণ করে। কোনো একজন মানুষ ভালো বক্তা, আরেকজন মানুষ তার বক্তব্যটা রেগুলার শুনতে সে কিন্তু ওই বক্তার প্রভাবে প্রভাবিত হয়ে সে নিজেও বক্তা হয়ে উঠছে। এটাও কিন্তু এক ধরনের পাঠ। পাঠ যে শুধুমাত্র বইতে হয় তা না, এখন দৃশ্য মাধ্যম অনেক আছে, এখন ইউটিউবে আপনি ভালো ভালো পাঠের মাধ্যম আছে, আপনি শুনছেন। আবার রেডিও, কখনো রেডিও কিন্তু এক ধরনের পাঠ, শোনার মধ্য দিয়ে সেই পাঠটা হয়। দেখবেন অনেক সবসময় যদি আপনি 10 বছর 20 বছর ধরে যদি কেউ রেডিও শুনে, তাহলে তার মধ্যে রেডিও যে ভাষায় কথা বলা হয়, যে প্রমিত ভাষায়, সে ভাষার প্রভাব কিন্তু তার মধ্যে পড়ে। সুতরাং পাঠ, শ্রবণ, এগুলোর কোনো বিকল্প নাই আমি মনে করি। এবং সেই জায়গাটাই কিন্তু এই যে পাঠক সমাবেশ, আমরা যে পাঠকের গল্পে আয়োজনে আছি, এই পাঠক সমাবেশ কিন্তু সেই জায়গায় অনেকটাই এগিয়ে, কারণ তারা বলে তারা বই ছাপে না, তারা বিষয় ছাপে। শক্তিত নোমানের সাথে যেহেতু কথা বলছিলাম, শক্তিত নোমানের কিছু বই নিয়েও আসলে কথা বলতে চাই। আমাদের সামনে আছে উপন্যাসের পথে, এবং যে কথাটি বলছিলাম অসাধারণ প্রচ্ছদ, এবং ভিতরের যে ইলাস্ট্রেশন সেটিও এক কথায় দুর্দান্ত। এবং আরও একটি বই আছে শক্তিত নোমানের, সেটি হচ্ছে কয়েকজন দেহ, এবং আরও একটি আছে রাজনটি, এবং আরও একটি আছে সেটি হচ্ছে ইহযৌবন। তো এই যে বইয়ের নাম, বইয়ের অলংকরণ এবং ভিতরে যে ইলাস্ট্রেশন, এই সব কিছুর সাথে একজন লেখক কতটা যুক্ত থাকে, এবং সেই জায়গায় পাঠক সমাবেশ থেকে যে 4টি বই এই মুহূর্তে আমাদের সামনে আছে, এই 4টি বইয়ের প্রচ্ছদ সম্পর্কে এবং ভিতরের কাজ সম্পর্কে যদি একটু আপনার কাছে জানতে চাই। আমার কাজ হচ্ছে বইটা লেখা এবং বইয়ের নামকরণটা ঠিকঠাক মতো করা। বইয়ের নামকরণ খুবই গুরুত্বপূর্ণ, কারণ আজ যে মারোয়া খুব একটা চমৎকার কথা বলেছে বাজারের ব্যাগের যেমন হাতল থাকতে হয়, বইয়ের তেমন চমৎকার একটি নাম থাকতে হয়। বইয়ের বাজারের ব্যাগের যদি হাতল না থাকে, সেই ব্যাগটা কিন্তু বহন করা যায় না। হাতল ছাড়া কীভাবে ব্যাগ বহন করা যায়? আর যে বইয়ের চমৎকার একটি নাম নাই, সেই বই আসলে ঠিকমতো পাঠকের কাছে পৌঁছায় না এবং নামকরণের সার্থকতা হয় না। তো আমার কাজ হচ্ছে বইয়ের নামকরণটা ঠিকঠাক মতো করা। আমার এখান থেকে আপনি দেখেছেন যে ইহযৌবন একটু ব্যতিক্রম নাম, কয়েকজন দেহ, আমরা কয়েকজন মানুষ বুঝতে পারি, কয়েকটি গাছ বুঝতে পারি, কয়েকজন শিশুও হতে পারে, কিন্তু কয়েকজন দেহ হতে পারে, এটাকে প্রচলিত গ্রামারকে ভেঙে বলা,
এটা একটা অভিনবত্ব। আবার দেখবেন উপন্যাসের পথে, আবার হচ্ছে রাজনৈতিক, আমার অনেক আগের উপন্যাস, যদিও এই বইটা গত 2 বছর আগের বইমেলায় প্রকাশিত হয়েছিল। শাহিদুল ইসলাম বিজু ভাই প্রতিশ্রুতি দিয়েছেন এই বইয়ের একটি পেপার ব্যাক সংস্করণ এই বইমেলা আনবে। আমি আশা করছি এই বইটা এই মেলায় তিনি আনবেন। আর ভেতরের কাজের যে কথা বলেছেন, আমার তো অনেক অভিজ্ঞতা, বিভিন্ন প্রকাশনা থেকে আমার বই বেরিয়েছে, কিন্তু সত্যি কথা, আমি শাহিদুল ইসলাম বিজু ভাইকে খুশি করার জন্য বলছি না, আমি সত্যি কথাটাই বলছি যে বিজু ভাই এত চমৎকার বইটাকে বুঝেন, কিভাবে বইটা ছেপে বাইন্ডিং করে, কিভাবে চমৎকার করে একটা প্রচ্ছদ শিল্পীর কাছ থেকে আদায় করে পুটটা কীভাবে করতে হবে, পুস্তানিটা কীভাবে করতে হবে, ব্লার্বের লেখাগুলো কীভাবে বসাতে হবে, চমৎকার বিষয়গুলো বুঝবে, খুব ভালো বোঝেন। আমার অন্যান্য যেসব, আমি কোনো প্রকাশককে খাটো করছি না, কিন্তু আমি যদি আমার অন্যান্য বইয়ের তুলনায় আমি পাঠক সমাবেশ থেকে প্রকাশিত বইগুলোর একটা তুলনা করি, আমি কিন্তু সর্বাগ্রে রাখবো হচ্ছে পাঠক সমাবেশ প্রকাশিত বইগুলোর। আপনি দেখেছেন যে উপন্যাস সংগ্রহ 1, উপন্যাস সংগ্রহ 2 এবং গল্প সংগ্রহ আমার মোটামোটা প্রায় 600 পৃষ্ঠা করে, 318 পৃষ্ঠা 3 খণ্ডের বই, এত চমৎকার প্রোডাকশন দিয়েছেন শাহিদুল ইসলাম বিজু ভাই যে আমি সত্যি দেখে মুগ্ধ হয়েছি। একজন লেখকের শুধুমাত্র বই বিক্রি হয়ে তো সে হাজার হাজার টাকা আয় করবে, ব্যাপারটা কিন্তু লেখকের অভীষ্ট না। লেখক চায় যে তার বইটা সুন্দর করে ছাপা হোক, তার বইটা ঝকঝকে ছাপা হোক, সুন্দর করে বাইন্ডিং হোক, এবং পাঠক হাতে নিয়ে যাতে বুঝতে পারে যে আমি একটা চমৎকার বই সংগ্রহ করেছি, প্রদর্শনযোগ্য বই সংগ্রহ করেছি। সব বই কিন্তু প্রদর্শনযোগ্য না। আপনি কোনো কোনো বই দেখবেন যে হাতে নিয়ে বইটি বাসায় নেওয়ার আগেই বইটা নেতিয়ে যায়, বইটার ভাঁজ নষ্ট হয়ে যায়, বইটার কাভারটা এদিক সেদিক হয়ে যায়। পাঠক সমাবেশের বই যদি আপনি 5 বছরে রেখে দেন, মনে হবে যেন বইটা গতকাল প্রকাশিত হয়েছে, যদি আমি সেই বইটার দাগ না দেই। এটা পাঠক সমাবেশের কৃতিত্ব বলে মনে করি, শাহিদুল ইসলাম বিজু ভাইয়ের কৃতিত্ব মনে করি। আশা করছি তিনি ভবিষ্যতেও এই কৃতিত্ব ধরে রাখবেন এবং আপনাদের মধ্য দিয়ে বইয়ের যে প্রচারণা করছেন, যে আজকে যে অনুষ্ঠানটা এখানে হচ্ছে, 1 মাস ধরে আপনারা সেই কাজটা করবেন। এই কাজটা করার মধ্য দিয়ে বিশাল একটা পাঠক শ্রেণী এটা কিন্তু দেখতে পাচ্ছে, বইগুলো সম্পর্কে জানতে পারছে, এবং আপনাদের চমৎকার উপস্থাপনা দেখে তারা বই কেনার প্রতি উদ্বুদ্ধ হতে পারছে। এটা অব্যাহত থাকবে বলে আমি মনে করি। এবং সূচনা, এই যে শকীত অনুমান দারুণ কিছু কথা বলেছেন, এবং আমরা যেটি বলতে চাই যে শকীত অনুমানের যে বইগুলো এসেছে বিগত বছরগুলোতে পাঠক সমাবেশ থেকে, প্রতিটি বই কিন্তু আসলে বেস্ট সেলারের তালিকায় ছিল, এবং আমরাও দেখেছি নিজের চোখে যে পাঠক আসছে এবং তার সাথে অটোগ্রাফ এবং ফটোগ্রাফ সব কিছুই তুলে নিয়ে যাচ্ছে। এবং রাজনীতি যে বছর আসে বা ইহু যৌবন, আমরা কিন্তু দেখেছি যে কি পরিমাণ পাঠক প্রিয়তা পেয়েছে। তবে আজকে আরেকটি বই নিয়ে আমরা একটু কথা বলতে চাই, যেটি এবার বইমেলায় এসেছে, আবুল হাসান চৌধুরীর সম্পাদিত, তারই সংকলন এবং ভূমিকা সবই তার, সেটি হচ্ছে রোকেয়া প্রয়াণ লেখ। এবং নীল, আমি এটা নিয়ে তোমার সাথে একটু কথা বলতে যাচ্ছিলাম। তুমি যখন পুরো প্যাভিলিয়নটি ঘুরে দেখাচ্ছিলে, এই যে রোকেয়া প্রয়াণ লেখটার মধ্যে খুবই মানে তোমার কেন এই বইটি নিয়ে আগ্রহ জন্মাবে, তার কারণ হচ্ছে রোকেয়াকে আমরা জানি শুধুমাত্র নারী জাগরণের পথিকৃৎ বা তার জন্ম কোথায়, তিনি আসলে কি করেছেন এই বিষয়ে, কিন্তু তার যে প্রয়াণ সময়কার যে সময় এবং সেই সময়টার যে সাক্ষী বা তার হাতে লেখা চিঠি, এগুলোর কিন্তু আর কিছু আমরা খুঁজে পাই না, বা সেই সময় সংবাদপত্রে কিভাবে এটা প্রকাশিত হয়েছে, তার মৃত্যুর সংবাদ, এই বিষয়গুলো নিয়ে কিন্তু আবুল হাসান চৌধুরী এবার এই বইটি সংকলন, সম্পাদন এবং মানে ভূমিকা লিখেছে। বইটা কি হাতে নিয়ে নেড়েচেড়ে দেখা হয়েছে শকীত অনুমান? আবুল হাসান চৌধুরী হচ্ছে আমাদের সময়ের যে কয়জন নিবিষ্ট মগ্ন গবেষক আছেন তার মধ্যে একজন। তো তিনি যখন কোনো একটা কাজ করেন, কাজটা কিন্তু খুব হালকা চালে করেন না, তার গভীরে প্রবেশ করে ওই কাজটা তিনি করেন। তিনি এবার দীর্ঘদিন ধরে তিনি লালনকে নিয়ে গবেষণা করেছেন, রবীন্দ্রনাথের শাহজাদপুর নিয়ে কিংবা কুঠিবাড়ি নিয়ে অনেক গবেষণা কিন্তু তার আছে। হাসান রাজাকে নিয়ে তিনি সংকলন করেছেন, পাঠক সমাবেশ থেকে তার এগুলো সংকলনগুলো আছে, লালনকে নিয়ে, হাসানকে নিয়ে আছে। এবার তিনি রোকেয়া প্রয়াণ লেখ নামে যে সংকলনটি করেছেন পাঠক সমাবেশ থেকে, মানে রোকেয়ার মৃত্যুর সময় পত্রপত্রিকায় যেসব প্রমাণ আছে, যেসব নিউজ হয়েছে, যেসব আর্টিকেল, প্রত্যক্ষদর্শী যাদের তিনি দেখেছেন তার প্রয়াণ, মহামৃত্যু আর মহাপ্রয়াণ দৃশ্য যারা দেখেছেন, তাদের এই লেখাগুলো সংকলন করেছেন। যেমন মাসিক মোহাম্মদী, সেই সময়ের বিখ্যাত পত্রিকা মাসিক মোহাম্মদের যে সংকলনটা তিনি হুবহু বিজু ভাই পাঠক সমাবেশ ছেপে দিয়েছেন, একদম হুবহু, কোনো ভুল করার সুযোগ নেই। হাতে লেখা চিঠিও আছে, হাতে লেখা, মানুষ তোমারে স্মরণ করেছে মাগো,
লিখেছেন ফজলুর রহমান, হুবহু একটা কবিতা, বিশাল কবিতা। সে সময়ে যেভাবে কবিতা লেখা হতো, ঝড় বয়ে গেছে রাতের বেলায়, কখন নিশুত ক্ষণে, বনে নয় সে আমাদের শত হাজার মানুষ মনে, নিশি ভোর হতে ধরণীর বুকে রাতের ব্যথার জল, ঘাসের আঁচল ভিজায় তুলেছে সকরুণ চলাচল। মানে সেই সময়ে, আজ থেকে প্রায় ধরুন 50 বছর তো হবেই, বা আরও বেশি হতে পারে, কম হতে পারে, এক্সাক্ট আমার টাইমটা মনে নেই, যে স্টাইলে কবিতা লেখা হতো সে স্টাইলে কবিতা লিখে নিবেদন করছেন বেগম রোকেয়াকে। এবং দেখেন পরলোকে মিসেস আর.এস. হোসেন, মানে হচ্ছে যে বেগম রোকেয়া সাখাওয়াত হোসেনের সংক্ষিপ্ত নাম, পরলোকে সম্পাদকীয় ছেপে দিচ্ছেন শ্রী বিনোদভূষণ ঘোষ বিয়ে, স্ত্রী শিক্ষা মিসেস আর.এস. হোসেন। মৃত্যু বিজয়িনী বিভূতি চৌধুরী লিখছেন শোন, এটাও সেই একই স্টাইলের। পূবের আকাশে জাগে নাই উষা তখনও অন্ধকার, সুপ্তিমগন বাংলা জননী বন্ধ সকল দ্বার, স্তব্ধ আকাশ স্তব্ধ বাতাস সুপ্ত নিখিল প্রাণ, বিহক কণ্ঠে ফুটেনি তখনও কাকলির আহ্বান। চমৎকার, মানে একই লিখে। এবং আমার সবচেয়ে আগ্রহের বিষয় যে আমি তো তার লেখা পড়েছি, কিন্তু তার হাতের লেখা আমিও কিন্তু আজ পর্যন্ত দেখিনি। এবং আমি একটু দেখাতে চাই, এবং যারা এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত আছেন তাদেরকেও দেখাতে চাই বেগম রোকেয়ার হাতের লেখা এবং তার সিগনেচার। দারুণ একটি ব্যাপার। এবং ওই যে তার মৃত্যুর সময় আসলে তিনি কি অবস্থায় ছিলেন, এবং তার মৃত্যুর পর পত্রিকাগুলোয় আসলে তার খবরটা কিভাবে ছাপা হয়েছিল, সত্যি কথা, মানে ওই সময় আসলে সাংবাদিকরা কিভাবে লিখতেন, তাদের লেখার তরিকাটা আসলে কেমন ছিল, সব কিন্তু এই বইতে সূচনা পাওয়া যাবে। এবং আমি আসলে তার স্বাক্ষরটি দেখছিলাম নীল, সেই সময়কার এত বছর আগে, কিন্তু তুমি কতটা আধুনিকায়ন মানে তার স্বাক্ষরে আছে, এবং এই বিষয়গুলো কিন্তু অজানা বেগম রোকেয়ার। সেই পাঠ্যপুস্তকে যতটুকু আছে অতটুকুই আমরা জানি। এবং অপ্রকাশিত কিছু লেখাও কিন্তু এখানে সংযুক্ত করা হয়েছে। এবং এই বইটি প্রচ্ছদও কিন্তু দারুণ, যেটি আমরা আসলে দেখালাম। এবার একটু আপনি বলছিলেন যে আগেকার লেখকদের কথা, যারা পূর্বে ছিল, যারা আজ থেকে 50 বছর 70 বছর কিংবা 100 বছর আগে ছিল, এই যে চিরায়ত যে লেখাগুলো, সেই লেখাগুলো তো এবার নতুনভাবে পাঠ্য সমাবেশ নিয়ে আসছে। সে সম্পর্কে কি আপনার জানা আছে? যেমন ঢোড়াই চরিত মানুষ, কবি, দৃষ্টিপ্রদীপ, অবরোধবাসিনী, এই যে পুরনো যে বইগুলো, বিভূতিভূষণের, বেগম রোকেয়ার, সতীনাথ ভাদুরীর, মানে এই বইগুলো যে আবার নতুন মোড়কে আসছে, সেটি কেমন লাগছে আপনার কাছে? পৃথিবী বিনাশশীল বস্তু, পৃথিবীর জগতের সকল বস্তু বিনাশ হয়, মানে থাকে না একটা পর্যায় পর্যন্ত। আমি যে ঘড়িটা ব্যবহার করছি সেই ঘড়িটা হয়তো আগামী 10 বছর পরে থাকবে না। যে চশমাটা ব্যবহার করছি 1 বছর পরে চশমাটার অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে না। কিন্তু পৃথিবীতে একটি জিনিস অবিনাশী, সেই অবিনাশী জিনিসটা হচ্ছে জ্ঞান, এবং জ্ঞানের মাধ্যম বই। সেই বইগুলো অবিনাশী, যে বইগুলো কালের বিচারে টিকে গেছে। যেমন ধরেন বঙ্কিমের বই, বেদব্যাসের বই, বাল্মীকির বই, তারপর রবীন্দ্রনাথের বই, জীবনানন্দ, মানিক, তারাশঙ্কর, আমাদের যে মহিরুহগণ আছেন সাহিত্যের, তাদের বইগুলো কিন্তু মরে না, কালের বিচারে টিকে গেছে, তাদের বিনাশ হয় নাই, তারা অবিনাশী। সেই অবিনাশী সাহিত্যকে পাঠক সমাবেশ ধারাবাহিকভাবে আমরা গত বছর থেকে লক্ষ্য করছি। তিনি সিরিয়ালগুলো প্রকাশ করছেন, যেমন ধরুন অবরোধবাসিনী বেগম রোকেয়া, দৃষ্টিপ্রদীপ বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের, তারপরে হচ্ছে আরও অনেক ক্লাসিক কবি, সে তারাশঙ্করের বিখ্যাত বই। এই বই বাংলা সাহিত্যের সঙ্গে যারা যুক্ত, তাদের মধ্যে কে না পড়েছে কবি বইয়ের সেই বিখ্যাত ডায়লগ, সর্বশেষ আমার এখনও অনেকটা মনে আছে, রূপ লাগি আখি, এটা আছে কিনা এখানে জানি না, আখি জোরে কান্দে হিয়া মোর হিয়ার লাগিয়া, এখানে নাই, ওই যে এখানে নাই সম্ভবত, যাই হোক এনে খুঁজে পাচ্ছি না, কোথাও কোনো একটা জায়গা আছে, কোনো একটা পৃষ্ঠে আছে। হ্যাঁ, মানে এতদিন পরেও আমার কিন্তু ওই লাইনটা হঠাৎ করে মনে পড়ে গেল, ভুলি নাই। হ্যাঁ, মানে মহৎ সাহিত্য কখনোই আপনাকে ছেড়ে যায় না, মহৎ সাহিত্য কখনো আপনি ভুলবেন না। কোনো একটা লাইন কোনো না কোনোভাবেই আপনার মনে পড়ে যাবে, যেমন আমার মনে পড়ে গেছে এই মাত্র। সেই জায়গা থেকে আমরা যদি আবার একটু খুব গুরুগম্ভীর কথা থেকে আবার একটু চটুল কথায় যদি আসি, তাহলে আপনার স্মৃতিশক্তিও আমরা একটু পরীক্ষা করে দেখতে চাই। আমরা ছোটবেলায় কিন্তু অনেক ছড়া পড়েছিলাম, যেটা নিয়ে গতকালও কিন্তু আমরা খেলা করেছি। আপনার কাছে একটু জানতে চাই যে কতগুলো ছড়া আপনার আসলে মনে আছে? সূচনা, যে কোনো একটা ছড়ার 2টো লাইন। সূচনা যেটা বলবে তার পরের 2টো লাইন বলতে হবে। শুধু হাট্টিমা টিম টিম বললে হবে না তো, এটা তো সহজ। হাট্টিমা টিম টিম তারা মাঠে পারে ডিম, তাদের খাড়া 2টো শিং, এর পরের লাইন কি? তারা হাট্টিমা টিম টিম। নীল, আমি জানি যে নোমান ভাই
অবশ্যই তাদের খাড়া দুটো সিংটা বলতে পারতো না, এবং সে বলতে পারেনি যে আগডুম বাগডুমে চলে এটা আমাকে হারানোর ষড়যন্ত্র করছে, আমি অবশ্যই বলতে পারতাম। আচ্ছা, আরেকটা, আরেকটা তার মানে ওর স্মৃতিশক্তি খুব বাজে, কারণ ও মনে করতেছে, মনে করে পারতেছে না। আচ্ছা, আমি একটা বলি, ওই দেখা যায় তাল গাছ, ওই আমাদের গা, ওইখানেতে বাস করে কানাবগির ছা। ও বগি তুই খাস কি, পান্তা ভাত চাস কি, পান্তা আমি খাই না, পুঁটি মাছ পাই না, একটা যদি পাই অমনি ধরে গাপুস গুপুস খাই, পুরোটাই বলে দিলাম। কিন্তু যারা আসলে গাপুস গুপুস করে খাওয়ার স্বভাব, সে তো এই ছড়াটা পারবেই, কারণ আর কিছু বলার নেই। সূচনা, অনেকেই কিন্তু আমাদের সাথে যুক্ত হয়েছে আমরা দেখতে পাচ্ছি, কারণ এই মুহূর্তে যারা এই প্রোগ্রামটি দেখছেন তাদের সাথে আমরা কথা বলতে চাই, তাদের নামগুলো একটু বলতে চাই। আমাদের সাথে যুক্ত হয়েছেন রানা, আপনাকে ধন্যবাদ। আমাদের সাথে আছেন শামীম হোসেন মুন্সি, আমাদের সাথে আছেন পীরজাদা জিলানি, আমাদের সাথে আছে নাসিম বকুল, বুলবুল আহমেদ খান, তারপরে অনেকে আছেন। এবং তারা, আপনাদেরকে বলতে চাই যে যারা আমাদের সাথে যুক্ত আছেন, এই বইমেলা নিয়ে যদি কোনো জিজ্ঞাসা থাকে কিংবা পাঠক সমাবেশের কোনো বই নিয়ে যদি আসলে জানতে চাওয়া থাকে, সরাসরি আমাদের এই সরাসরি সম্প্রচার হচ্ছে যে আয়োজনটা, সেখানে কমেন্টস বক্সে লিখতে পারেন। আমরা অবশ্যই, আমরা যতটুকু জানি ততটুকু আপনাদেরকে জানাবো। বইমেলার গল্প তো আজকে হলোই না সূচনা। নীল, বইমেলার গল্পটা আমরা অবশ্যই জানবো, এবং আমরা যদি নোমান ভাইকে জিজ্ঞেস করি যে বইমেলা আজকে দ্বিতীয় দিন, শুরুর দিন তো ছুটির দিন ছিল, একদম শুরুর দিন আসা হয়েছে মেলায়? আমি শুরুর দিন কখনোই সাধারণত আসি না, এবারও যথারীতি শুরুর দিনে আসি নাই। কয়েক বছর এসেছিলাম আপনাদের যন্ত্রণায়, মানে আপনারা আসতে বাধ্য করেছেন, যেহেতু আপনারা আমার বন্ধু, এবং বিজয়ভাবে সবসময় চাইতেন যে আমরা শুরু থেকেই থাকি বইমেলায় এসেছি। এবার আমি প্রথমবার আসার সুযোগ হয়নি, আমার ইচ্ছে করে আসিনি, কিন্তু এবার এসেই আপনাদের সঙ্গ পেয়ে, বিশেষ করে পাঠক সমাবেশ দেখে, পাঠক সমাবেশের সঙ্গে এত বেশি নিজেকে অঙ্গীভূত মনে করি, মনে হয় যেন এই প্রতিষ্ঠানটা আমারই। এটা আমার কাছে মনে হয়। কিন্তু আজকে ঢুকেই প্রথম কাকে যেন বলছিলাম যে আমি কিন্তু পাঠক সমাবেশের মালিক, মানে একজন যিনি সেলসে কাজ করছেন তাকে বলছি। মানে ব্যাপারটা এমন না যে আসলেই আমি মালিক, আমার কাছে মনে হচ্ছে এটা আমারই প্রতিষ্ঠান। দীর্ঘদিন থাকতে থাকতে এই একই ফিলিং কিন্তু আপনারও হয়, যে আপনারা তো অনেকদিন ধরে পাঠক সমাবেশের সময় বইমেলায় কাজ করছেন। আমরা কোনো একটা বই সামনে আসলে পাঠক সমাবেশের নাম মনে হয়, এবং সাইদুল ইসলাম বিজুর মুখটা বেশি উঠে। এই কারণে এসে ভালো লাগছে। আরও অন্য প্যাভিলিয়নেও দেখছি আমার বই যেখান থেকে প্রকাশিত হয়েছে, সেখানেও গেলাম অন্য প্রকাশে। সব মিলিয়ে ভালো লাগছে। কেমন লেগেছে আপনার? আমার কাছে মনে হয়েছে যেন বইটা অন্তর্ভুক্তিমূলক বলা যেতে পারে। বইটা অনেক প্রকাশক এখানে অংশ নিয়েছে, পরিসর বৃদ্ধি পেয়েছে। হোক না, বই মেলাই তো, যেই আসুক বই নিয়ে ব্যবসা করতে চায়, বই বিক্রি করতে চায়, খারাপ কিছু তো না। এমন কোনো কিছু বিক্রি করছে না যেটা জাতির জন্য ক্ষতিকর, মানুষের জন্য ক্ষতিকর। সুতরাং বইমেলা যদি আরও 500 প্রকাশক বাড়ে, আরও যদি 500 বই বিক্রি পাঠক কেনে, তাতে কোনো সমস্যা আমি দেখি না। এবং যখন বিকেলে আমাদের সাথে কথা হচ্ছিল সচেতন মানে, তখন কিন্তু আমরা একটা প্রশ্ন করেছিলাম যে একজন প্রকাশককে আসলে কতটা সৃজনশীল হতে হয়, এবং সেই সৃজনশীলতার জায়গায় আমরা যদি পাঠক সমাবেশের প্রকাশকের কথাও বলি, তবে এক কথায় বলতে হবে যে আসলেই তিনি ভীষণ রকম সৃজনশীল। কারণ তিনি যদি সৃজনশীল না হতেন, তাহলে দৃষ্টিপ্রদীপ এই বইটি আবার রঙিন মোলাটে পাঠকের হাতে। হ্যাঁ, আমি একটু এই বিষয়গুলো নিয়ে বলতে চাই যে এই যে ক্লাসিক বইগুলো, শুধুমাত্র এই যে তুমি সৃজনশীল প্রকাশকের কথা বলছিলে, সেই জায়গায় এই যে বিভিন্ন যে অফার দেওয়া হয়, বিভিন্ন সুযোগ থাকে বইমেলায়, সেখানেও কিন্তু সৃজনশীলতা রয়েছে পাঠক সমাবেশের। হ্যাঁ, সেটি হচ্ছে যে পাঠক সমাবেশ যেটি আসলে বলছে, সেটি হচ্ছে যে এইরকম চিরায়ত যে সাহিত্যগুলো আছে, যেটি আসলে অনেক বছর আগে যারা লিখে গেছেন, এরকম 100টি ক্লাসিক বইয়ের সিরিজ কিন্তু পাঠক সমাবেশ নিয়ে আসবে, এবং সেক্ষেত্রে প্রতি বছর 32টি করে বই আসবে। এবং যারা এই 100টি বই কিনতে চান তাদের জন্য কিন্তু একটি দারুণ অফার আছে। সেটি হচ্ছে যে আলাদা আলাদাভাবে কিনলে এই 100টি বইয়ের দাম পড়বে 60,000 টাকা, কিন্তু আপনি যদি একবারে কিনতে চান তাহলে এই বইয়ের দাম পড়বে 30,000 টাকা, এবং আজীবন সদস্য হবার সুযোগ থাকবে, এবং 30,000 টাকা দিয়ে কিন্তু 6 কিস্তিতে সেই বই, এবং যখন এই বইগুলো প্রকাশ হবে তখন এই বইগুলো আপনার কাছে চলে যাবে আস্তে আস্তে। একটি বইয়ের দাম কিন্তু পড়ছে মাত্র 300 টাকা। মাত্র 300 টাকা। মানে এই সুযোগ, এই সুবিধাটা আসলে কোথায় পাবো আমরা? এবং নিন, আমি আরেকটা সুযোগের কথা তোমাকে একটু মনে করিয়ে দিতে জি। পাঠক সমাবেশে কিন্তু গিফট কার্ড দেওয়া যায়, যেটা তুমি আমাকে দিতে পারবে, উপহারের কার্ড। এখন বিয়েতে, জন্মদিনে মানুষ যদি বই উপহার দিতে চায়, তাহলে বইয়ের দোকানে আসতে হবে না। তুমি যদি পাঠক সমাবেশ থেকে গিফট কার্ড তাকে দাও, তাহলে সে তার পছন্দ মতো বই, কারণ সবার পছন্দ, সবার চাহিদা এক নাও হতে পারে,
যেমন তুমি আমাকে গিফট করবে আমি জানি, এই উপহার কার্ডের সুযোগ কিন্তু রয়েছে পাঠক সমাবেশে। ও জানে, কিন্তু আমি জানি যে আমি ওকে গিফট করব না, কারণ ওর বিয়েও হয়ে গেছে, ওর সন্তানও হয়ে গেছে, সো ওকে আসলে গিফট করার কিছু নেই। আমি দুটো কমেন্টস পড়ে আসতে চাই। মোহাম্মদ শামীম হুসাইন মুন্সি তিনি লিখেছেন, চিরায়ত সাহিত্য সেরা আয়োজন, ধন্যবাদ পাঠক সমাবেশকে। আপনাকেও ভীষণ রকম ধন্যবাদ। আরেকজন লিখেছেন শর্মিষ্ঠা মন, তিনি লিখেছেন, পাঠক সমাবেশ বই ছাপে না, বিষয় ছাপে, 100% সত্য। এই কথা আমরাও আসলে বিশ্বাস করি, এবং আমাদের বিশ্বাস দিয়ে আসলে কি আসে যায়, আমাদের সামনে আসলে বই পড়ে আছে, সেই বইগুলোই আপনাদেরকে এটি ভীষণ রকম বিশ্বাসযোগ্য করে তুলবে। যাই হোক, আমাদের আয়োজন আর কত সময় আছে আমরা একটু দেখি। আমরা একদম আয়োজনের শেষ প্রান্তে চলে এসেছি। সূচনার স্মৃতিশক্তি আসলে পরীক্ষা করার কোনো ইচ্ছা আছে কিনা, কোনো একটা ছড়ার দুটো লাইন দেখবো আমরা, সূচনা আসলে পারে কিনা। ছড়া দরকার নাই তো। আমি যদি সূচনাকে এখন গত বইমেলায় পাঠক সমাবেশের প্যাভিলিয়ন নাম্বার কত ছিল এই প্রশ্ন করি, সূচনা আমি নিশ্চিত উত্তর দিতে পারবে না। আপনি তো অতীতে চলে গেলেন, আমি যদি বলি যে এবার পাঠক সমাবেশ প্যাভিলিয়নের নাম্বার কত, সেটা কি তুমি বলতে পারবা? পাঠক সমাবেশকে তো প্যাভিলিয়ন নাম্বার দিয়ে চেনার দরকার নেই, এটাই তো তোমাদের সীমাবদ্ধতা। পাঠক সমাবেশ প্যাভিলিয়নটাই সবাই চেনে। পাঠক সমাবেশের প্যাভিলিয়নটা একটু ভিন্ন ধর্মী, চারপাশে গাছ থাকে, বাইরে থেকে বই দেখা যায়। পাঠক সমাবেশে তো প্যাভিলিয়ন নাম্বার কথা হচ্ছে প্যাভিলিয়ন নাম্বারটা না বলার ওছিলা। আচ্ছা নীল, আমি পাঠক সমাবেশের প্যাভিলিয়ন নাম্বার 12, আপনি না আপনি 12 নম্বর প্যাভিলিয়নটাকে কেন এড়িয়ে যাচ্ছেন? 12 সংখ্যায় কিছু যায় আসে না, না, পাঠক 12 সমাবেশে সবাই নামই চেনে। আমি শকীত রহমানকে একটা ছড়া বলতে চাই নীল, আমাকে যদি একটু সুযোগ করে দাও। ভোর হলো দোর খোলো, খুকুমনি ওঠোরে, ওই ডাকে জৈশাকে ফুলখুকি ছোটরে। আপনি কি ভাবছেন যে আমি পারি না? খুব একটা খারাপ না নীল। মানে আমি যে দেখছি যে মানে এমন একটা ছড়া, যে ছড়াটা আসলে পারবে না, এরকম একটা ছড়া আমি খুঁজতেছি কিন্তু আমি পাচ্ছি না। পারা যাবে, পাওয়া আম পাতা জোড়া জোড়া, মারবো চাবুক, চড়বো ঘোড়া, ওরে বাবু সরে দাঁড়া, আসছে আমার পাগলা ঘোড়া। পাগলা গোড়া খেপেছে, চাবুক ছুড়ে মেরেছে, আপনি কি ভেবেছেন আমি পারবো না? আচ্ছা, যাই হোক, সময় এখন আমাদেরকে চাবুক মারছে, ভীষণ রকম চাবুক মারছে, কারণ সময় কিন্তু এবং তার পরের লাইন কিন্তু অলরাইট ভেরি গুড, মেম খায় চা বিস্কুট। আমাদেরও সময় শেষ। এরপরে আমরা চা বিস্কুট খাবো, তবে তার আগে আমাদের আয়োজন শেষ করতে হবে। এবং যে কথাগুলো বলছিলাম সে কথাগুলো আমরা তো বলবোই, যে বইয়ের সাথে থাকুন, বইকে ভালোবাসুন এবং পড়ুন, কারণ আপনি যত পড়বেন তত আপনি জানতে পারবেন, তত আপনি শিখতে পারবেন। সূচনা? অবশ্যই নীল, শকীত রহমানের একটি কথাই শেষ করতে চাই, যে ভালো সাহিত্য সেটি চিরজীবী হবেই তার গুণে। আমাদেরও প্রত্যাশা তেমনই থাকবে, এমন ভালো ভালো সাহিত্য আসুক। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আগামীকাল দেখা হবে একই সময়।